হ্যাঁ, তো ঘড়িতে এখন ঠিক বাজে 4:30-র কাছাকাছি। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে আপনাদেরকে দেখাবো কামাখ্যা মন্দির। কামাখ্যা মন্দিরের ব্যাপারে কিছু বলবো, সমস্ত কিছু তথ্য দেবো যে কীভাবে যাবেন না যাবেন সবটা। আমার স্নান হয়ে গেছে, ড্রেস পরাও হয়ে গেছে, কর্তামশাই স্নানে ঢুকেছে, আর আমি এবার রেডি হব, দিয়ে তারপর আমরা বেরোবো। দেখতে থাকুন। हाँ कितने दिन हाँ मोदी का बीच में জানি না কতটা আপনারা দেখতে পাচ্ছেন, দূরে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে যেটা নীলাচল পাহাড়। আর সেই নীলাচল পাহাড়ের ওপরেই মা কামাখ্যা দেবী বসে আছে। তো খুব এক্সাইটেড, কারণ কামাখ্যা নিয়ে আমি অনেক গল্প, অনেক তথ্য, অনেক কিছু পড়েছি। ছোটো থেকে অনেক কামাখ্যার ব্যাপারে কথা শুনেছি আমার ঠাম্মার কাছ থেকে, নিজে ইউটিউবে অনেক কিছু দেখেছি। তো খুব এক্সাইটেড যে ওখানেই ফাইনালি আজকে আমি যাচ্ছি। আপনাদেরকে পুরোটাই দেখাবো, যদি ক্যামেরা অ্যালাউ করে মন্দিরের ভিতরে, তাহলে আপনাদেরকেও সাক্ষী রাখবো। তো দেখতে থাকুন। আমরা এখন একটা গাড়ি বুক করে নিয়েছি, দিয়ে তারপর যাচ্ছি। আর এই যে আমার কর্তামশাইয়ের সামনে বসে আছে। ওকে, ভিডিওটা কন্টিনিউ চলতে থাকবে। এই যে আমরা ঢুকে গেছি কামাখ্যা মন্দিরের গেটটা, খুব সুন্দর। এই যে পাহাড়ের একদম টপে মা কামাখ্যা রয়েছে, নীলাচল পাহাড় পাহাড়ের নাম। পাহাড়ের বাঁক দিয়ে দিয়ে আমাদের গাড়িটা উঠে যাচ্ছে মন্দিরের সামনে। এখন সমস্যা হচ্ছে যে কখন আমরা টিকিট পাই আর কখন আমরা কামাখ্যা মন্দিরে ঢুকতে পাই, কারণ আজ আমাদের আবার এখান থেকে শিলং বেরোনোর কথা রয়েছে। দেখা যাক, সবই মায়ের উপরে নির্ভর করছে। নিচের ঘর বাড়িগুলো কত ছোট ছোট লাগছে উপর থেকে। আমরা চলে এসেছি মন্দিরের একদম মেন গেটে। তো আমরা ভিআইপি টিকিট কাটবো, তো সেই জন্য আমাদের লাইনটা ভেতরে হবে। তো আমরা লাইনে দাঁড়াবো। আমার কর্তামশাই সকাল সকাল স্নান করেছে বলে হাঁচি শুরু করেছে। ঠিক আছে, দেখতে থাকুন। अच्छा अभी नहीं 7 बजे नहीं मिला तो फिर 2 बजे मिलेगा। 200 टिकट है। हाँ 200 अगर खत्म हो गया আমার কর্তামশাই দাঁড়িয়ে 2 আছে। बजे चलेगा। তো এরকম और नहीं तो ऑनलाइन বাড়তে হচ্ছে। अभी होगा আপনি নাও বাড়তে अभी ऑनलाइन होगा। কিন্তু আমার সব अभी হচ্ছে, तो তাই शायद আমি नहीं होगा, বলেছি। 2 बजे मिल सकता है। আজ শনিবার, সেই জন্য এত ভিড় আপনাদেরকে আর ভেতরটা পুরো দেখাতে পারিনি। আর তাছাড়াও ক্যামেরাও অ্যালাউ ছিল না। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো এখন আমি আর আমার কর্তামশাই ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আমরা নিয়েছি ইডলি, দুজনে নিয়েছি ইডলি। তার আগে আমরা চা খাওয়া হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে চলে যাবো শিলং। এরপরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ঘড়িতে বাজে এখন সকাল 8টা বেজে 20 মিনিট। আজকে আমাদের সফরের দ্বিতীয় দিন। এই মুহূর্তে আমরা আসছি কামাখ্যা মন্দির থেকে। আর আমাদের এখন গন্তব্য গুয়াহাটি পল্টন বাজার। সেখানে হোটেল থেকে আমাদের হোটেলের লবিতে আমাদের লাগেজ আছে, সেই লাগেজটা পিক আপ করে কোনো একটা টাটা সুমো, শেয়ার টাটা সুমো নিয়ে আমরা পাড়ি দেবো, আজকেই পাড়ি দেবো শিলংয়ের উদ্দেশ্যে। স্টার্ট হয়ে গেছে। এই যে আমাদের পাহাড়ে ওঠা শুরু হয়ে গেছে। এখনো অবধি সেরকম প্রাকৃতিক ভিউ আমরা দেখতে পাইনি, তবে এই যে পাহাড়ের গায়ে গায়ে এই বাড়িগুলো কি অসাম লাগছে, আপনারাও দেখুন। আজকে আমাদের যাত্রার দ্বিতীয় দিন এবং এই মুহূর্তে ঘড়িতে বাজছে 11টা 20।
আমরা চলেছি শিলংয়ের পথে। আরও 63 কিলোমিটার দূর শিলং। মাঝখানে একটা ছোট্ট যাত্রা বিরতি। এখানে বিভিন্ন রকমের হোটেলস আছে, যারা যাত্রীরা যাচ্ছে শিলংয়ের উদ্দেশ্যে বা যারা সেখান থেকে নামছে তাদেরকে খানিক রিফ্রেশমেন্টের জন্য দেখাই আপনাদের। খাওয়ার জন্য একটুখানি হল্ট নিয়েছিল, তো যার যেটা খাওয়ার জিনিস সে সেটাই তো কিনবে। আমি যেটা খেতে ভালোবাসি আমি সেটাই কিনেছি। অসামান্য ভিউ। এমনি এমনি কি আর রবীন্দ্রনাথ এখানে বাংলো কিনেছিল? দারুণ একটা ভিউ দেখা যাচ্ছে, মানে এত সুন্দর ভিউ যে, আর পুরো ক্লাউডে ভর্তি। আর আমাদের পুরো জানলার বাইরে কাঁচের ভিতর থেকে মনে হচ্ছে ক্লাউড যেন আমাদের গাড়ির ভিতরেই ঢুকে আসছে। জাস্ট ভিউটা দেখুন, অসামান্য। মানে বাঁ দিকে আমার পুরো একদম মেঘে ভর্তি, আর এই সামনে পুরো বৃষ্টি পড়ছে, আর এই দিকে উমিয়াম লেক। অসাম, সিরিয়াসলি উমিয়াম লেকটা খালি একবার দেখুন আপনারা। একটু দেখাও তো ফোনটা নিয়ে উমিয়াম লেকটা। দারুণ দারুণ। আমার কর্তামশাই এক একবার আমাকে এমন এমন জায়গা নিয়ে যায় যে আমার মানে প্রাণ ভরে, আমি নিঃশ্বাস নিয়ে আর প্রাণ আমার ভরে যায় একদম। চলে এসেছি আমরা শিলংয়ে, পৌঁছালাম এইমাত্র। তো রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, তাই জন্য একটু দেরি হয়ে গেছে। আর এখন আমরা আরেকটা গাড়ি বুক করেছি আমাদের হোটেল অবধি যাওয়ার জন্য। আমাদের হোটেলটা হচ্ছে পুলিশ বাজারে। তো এখান থেকে তো টোটো এইসব তো কোনো কিছু চলে না, তাই জন্য একটা গাড়ি বুক করতে হয়েছে। তো আমরা এখান থেকে যাবো পুলিশ বাজার, দিয়ে আমরা হোটেলের লাগেজটাকে রেখে একটু ফ্রেশ হয়ে খেতে যাবো। শিলংয়ের রাস্তা, এই মেঘ তো, এই বৃষ্টি আর এই রোদ, আর বেশ ঠান্ডা ঠান্ডাও আছে, ভালোই ঠান্ডা আছে। মানে গুয়াহাটিতে যেরকম গরম ছিল, এখানে ঠিক টেম্পারেচারটা অনেকটাই কম। দুজনের অলরেডি হাঁচি স্টার্ট হয়ে গেছে। এখানেও একটা শপার স্টপের শোরুম আছে। আমরা যে হোটেলটাতে এসেছি সেটা হচ্ছে হোটেল ইন্ডিয়ানা। এটা হচ্ছে পুলিশ বাজারে। তো আমাদের পার ডে কত করে নিচ্ছে? 2200 টাকা করে। আর এখানেই রেস্টুরেন্ট এটা। তো এখানে আমরা আজকে লাঞ্চটা করব। আমরা লাঞ্চে নিয়েছি হচ্ছে বাটার নান, ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আপনাদেরকে রেস্টুরেন্টটা দেখিয়ে দেবো আর একটা রুম টুরও দেবো। তুমি কিছু বলবে? আজকে আমাদের দ্বিতীয় দিন। বারবার এই কথাটা আপনাদের রিমাইন্ড করছি, অনুভূতি অসামান্য। খালি মনের কোনো একটা খোঁচা রয়ে গেছে। কামাখ্যা মন্দিরের আজকে পুজো হয়েছে, কিন্তু একটু দূর থেকে গর্ভগৃহে প্রবেশ করার সুযোগ পাইনি। সেটা আমরা 2 তারিখে আবার অনলাইন বুকিং করিয়েছি। হোপফুলি 2 তারিখে আমরা গর্ভগৃহে প্রবেশের অনুভূতি পাবো। বাকি ওইটুকু যদি ছেড়ে দেয়, বাকি এক্সপিরিয়েন্স অসম। এটা হচ্ছে ওই রেস্টুরেন্টের মধ্যে, হোটেলের মধ্যে যে রেস্টুরেন্ট আছে তার অ্যাম্বিয়েন্স। আর খাবারের কোয়ালিটি, খাবারের রেটিং, ওটা তো খাওয়ার পর দিতে পারবো, এখনও আমাদের খাবার দিয়ে যায়নি। তো এটা হচ্ছে পুরো অ্যাম্বিয়েন্সটা। আমাদের রুম টুরও একটা আসছে, আমরা রুম টুরও দেবো। এই যে আমাদের খাবার দাবার
এসে গেছে। চিলি চিকেনের চেহারা দেখে আমার এক ফোঁটাও পছন্দ হয়নি, আমার কর্তামশাইয়েরও পছন্দ হয়নি। মুখটা দেখুন, কিন্তু খেতে কেমন সেটা খেয়ে তারপর বোঝা যাবে। আফটার লাঞ্চ আমরা যাচ্ছি রবীন্দ্রনাথ টেগোরের বাংলোতে। আরে দেখুন, এখানে আমি সোয়েটার পরে আছি। আমিও সোয়েটার পরে আছি। কলকাতার লোক আপনারা হাসাহাসি করছেন বা আসানসোল থেকে যারা দেখছেন, কিন্তু এখানে একটু ঠান্ডা আছে, সহ্য করার মতো ঠান্ডা। এমন না যে এখানে বরফ পড়ছে, আসানসোলে ঠান্ডাটা সহ্য করার মতো, কিন্তু তবুও আমরা রিস্ক নিতে চাইবো না, কারণ এখন লম্বা জার্নি বাকি আছে। কেউ যদি অসুস্থ হয়ে যায় বিপদ। আর আমরা দুজনেই খুব অসুস্থ হই, তো সেই জন্য আমরা দুজনেই সোয়েটার পরেছি। ইভেন এখানকার যারা লোকাল তারা প্রত্যেকে সোয়েটার পরেছে, শুধু আমরা না। তো এখন টেগরের বাড়ি যাচ্ছি, তো যেতেই হবে। তো ওখানে গিয়ে আপনাদেরকে বাদবাকিটা দেখাবো। ঘড়িতে বাজে এখন ঠিক বিকেল 4টে। আমরা আছি শিলংয়ের মূল শহর থেকে 2.5 কিলোমিটার দূরে ক্যানসে স্ট্রেন্স বলে একটা জায়গায়। একজন বাঙালি ভদ্রলোকের বাড়ি দেখতে এসেছি বিনা আমন্ত্রণে। সেই বাঙালি ভদ্রলোককে আমরা সবাই চিনি, নতুন কোনো ইন্ট্রোডাকশনের দরকার নেই তার। তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার বাড়ি দেখতে এসেছি মেঘালয়ে। বাড়ির নাম এই মুহূর্তে দেখা যাচ্ছে জিতভূমি। আপনাকে দেখেন, এই মুহূর্তে যে স্টেটে দাঁড়িয়ে আছে, স্টেটের নামকরণটাও উনিই করেছেন। শুনলেন? এবার দেখি ভেতরে ঢুকে ওনার বাড়িতে। আসুন। এই সেই মহামানব। একটু আগে আপনারা দেখালাম যে আমরা ঢুকে গেছি এই মুহূর্তে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে, শিলংয়ে অবস্থিত। পিছনে আমার বাড়িটি। এখানে এসে অসামান্য একটা তথ্য জানতে পারলাম, জানেন তো? রবীন্দ্রনাথ তার বিখ্যাত নাটিকা রক্তকরবী নাকি এই বাংলোতে বসেই লিখেছিলেন। এবং এখানে আমার একটা মাইল ফলক দেখতে পাচ্ছি, সেখানে লেখা আছে এপ্রিল মে জুন 1923। মানে 1923 সালের এপ্রিল মে জুন এই 3 মাস উনি এই বাড়িতেই ছিলেন। এই তো মানে এখানে পুরোটাই লিখে দিয়েছে যে। ক্যামেরাটা ফোকাস হচ্ছে? আমার পিছনে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন, সেখান থেকে আমরা জানতে পারলাম যে 1923 সালের এপ্রিল মাস নাগাদ ছুটি কাটাবার জন্য রবীন্দ্রনাথ মনস্থ করেন কোনো পাহাড়ি এলাকায় যাওয়ার জন্য। তো প্রথমে তিনি মনস্থ করেন যে তিনি যাবেন দেরাদুনে। পরবর্তীকালে তার এই সিদ্ধান্ত বদল হয়, তিনি দেরাদুনে না গিয়ে চলে আসেন এই শিলংয়ে। এই যে বাড়িটি দেখাচ্ছেন, যে বাড়িটার নাম হচ্ছে জিত বাড়ি, সেটি আদপে মালিক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পত্রী অভিজ্ঞা, বা মতান্তরে ওনার আরেকটি নাম ছিল মনীষা। তার স্বামীর তার নাম ছিল ডক্টর দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তার কাছ থেকে 200 টাকা মাসে ভাড়ায় এই বাড়িটি তিনি নেন। এবং এই যখন বাড়ি ভাড়াটা নেওয়ার পর তিনি দেরাদুনে না গিয়ে ছুটি কাটাবার জন্য চলে আসেন আমাদের এই শিলংয়ে। এবং এখানে বসেই তিনি একের পর এক অমর সৃষ্টি করতে থাকেন। তার মধ্যে অন্যতম হচ্ছে রক্তকরবী, তার মধ্যে অন্যতম হচ্ছে শিলংয়ের চিঠিপত্র। এই জিতভূমি, যেখানে রবীন্দ্রনাথ বসবাস করেছিলেন 3 মাসের জন্য 1923 সালে, এটি সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকে দর্শনের জন্য বিকেল 4টে পর্যন্ত। কিন্তু আনফর্চুনেটলি আমরা মিনিট 15 লেট করে ফেলি, যার ফলে এটি বন্ধ হয়ে যায়। তো দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি এখন আমরা, বাইরে থেকেই দেখছি আর অনুভব করার চেষ্টা করছি সেই ইতিহাস, 1923 সালে সেই পুরনো ইতিহাস, যখন রবীন্দ্রনাথ ছিলেন এই বাড়িতে 3 মাসের জন্য। আরেকটি ইনফরমেশন পেলাম এই বাড়ির এখন যিনি কেয়ারটেকার আছে তার কাছ থেকে, সেখান থেকে জানতে পারলাম এই বাড়িটি অনেকবার হাত বদল হয়েছে। এই বাড়িটির আদি মালিক ছিলেন, যেমন আমি বললাম, রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্রের যিনি স্বামী ছিলেন তারপরে এই বাড়িটি অনেকবার হাত বদল হয়। বর্তমানে এই বাড়িটির মালিকাধীন একজন ব্যবসায়ী, যিনি শিলংয়েই থাকেন। তিনি মাঝে মধ্যে এখানে আসেন ছুটি কাটাতেন।
তিনি এটাকে অ্যাজ এ ফার্ম হাউস ইউজ করছেন। এই মুহূর্তে তো রবীন্দ্রনাথ বা তার উত্তরাধিকারীদের মধ্যে কেউ এই বাড়িটার মালিকানা নেই। এই বাড়িটার মালিকানা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর হাতে, কিন্তু রবীন্দ্রনাথের স্মৃতি তো আছে, সেটাই বা কম কি। যত্র তত্র সর্বত্র তিনি বিরাজমান, তিনি আমাদের রবি ঠাকুর। আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেঘালয়ের বিধানসভা ভবন। আমাদের বিধানসভা ভবন যেমন কলকাতাতে আছে, এই বিল্ডিংটা থেকে রাজ্য চলে বলাটা ভুল হবে, কারণ এটা সেক্রেটারিয়েট বিল্ডিং না, এটা বিধানসভা। এখানে সমস্ত চিফ মিনিস্টার থেকে শুরু করে লিডার অফ অপোজিশন এখানে বসেও ঝগড়া করে।